6 এপ্রিল 2016। মায়ের প্রতি আমার ঘৃণাটা বেড়ে যাচ্ছে দিন দিন। 22 এপ্রিল 2016। মায়ের বিয়ের 1 মাস হলো আজ। বিয়ের পর মায়ের নাম্বার থেকে আর কোনো ফোন কল আসেনি আমার নাম্বারে। কেমন আছেন কিংবা আমি কেমন আছি জানতে কিংবা জানতেও চাইলেন না একবার। 22 মে 2016। মায়ের বিয়ের 2 মাস হলো আজ, এখনও কোনো কল আসেনি আমার কাছে। মামারা বেশ কয়েকবার কল দিয়েছিলেন মাঝে, আমি ধরিনি ইচ্ছে করেই। মামারা মন থেকে একটু চাইলেও মাকে তাদের কাছে রাখতে পারতেন, কিন্তু রাখেননি। তাদের কারণেই মা দ্বিতীয় বিয়েতে রাজি হলেন বাধ্য হয়েই। এই কথা ভেবে মাঝে মাঝে মায়ের প্রতি ঘৃণাটা কমে যায়। আমি সব জানি, সব বুঝি, তবুও আমার সাথে এমনটা না হলেও পারতো। মানুষটিও আমাকে মাঝে মাঝে কল করেন, কথা বলার ইচ্ছে করে না বলে খুব একটা কল ধরা হয় না। 10 আগস্ট 2016। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ। এত মায়াবী মুখ আমি এর আগে আর কখনো দেখিনি, মা ছাড়া। তার চোখ, তার চুল, তার চাহনি, তার ঠোঁট, সব কিছুই আমাকে তার দিকে চেয়ে থাকতে বাধ্য করেছিল আজ। 15 আগস্ট 2016। বন্ধুদের থেকে জানতে পারলাম মেয়েটির নাম নীলা, আমাদের বিভাগের নতুন ব্যাচের। অনেক দিন হলো একই ডিপার্টমেন্টে পড়াশুনো করছি, তাও চোখে পড়েনি আগে। তারপর ক্রাশ খেয়েছে এমন সিনিয়র আমি একা নই, সহপাঠী মহলের আরও অনেকেই আছে। 2-1 জন নাকি প্রেমের প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়েও ফিরেও এসেছে। আমার কথা জানালে আমি হয়তো প্রত্যাখ্যাত হতে পারি, এবং পুরো বিভাগে জানাজানি হলে নিজের মান সম্মান থাকবে না আর। তার চেয়ে ভালো নিজের কথা নিজের মাঝেই লুকিয়ে রাখি। কিছু ভালোবাসা আড়ালে থাকা ভালো। 25 আগস্ট 2016। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে ভালোই লাগে আমার। আগের মতো ক্লাস ফাঁকি দেয় না এখন। তাকে একটিবার দেখার জন্য হলেও ক্লাসের বাহানায় বিভাগে যায়। তাকে দূর থেকে দেখতে পারাও যেন আলাদা একটা সুখ। 28 সেপ্টেম্বর 2016। বিরক্ত এবং বাধ্য হয়ে মামার কল ধরলাম আজ। মামার শত প্রশ্ন, কেমন আছি, কল ধরি না কেন, তাদের বাসায় যাই না কেন, মায়ের খবর নেই না কেন, এবং আরও বললেন মা ভালো নেই, মাকে কোনো ফোন ব্যবহার করতে দেওয়া হয় না সে বাড়িতে। মাকে নাকি আসতেও দেওয়া হয় না মামাদের বাড়িতে। অনুমতি নেই মায়ের আসার, কেবল অনুমতি আছে মাকে দেখতে যাওয়ার। আরও কত অদ্ভুত নিয়মকানুন নাকি জারি হয়েছে মায়ের উপর। মামা আরও জানালেন মাকে বিয়ে দিয়ে তাদের অনুশোচনার কথা। এসব মনে হচ্ছে মাকে এতদিন অহেতুক ঘৃণা করেছি। 3 অক্টোবর 2016। কেন যেন মনে হচ্ছে নীলাও আমার দিকে তাকায়, আমাকে খেয়াল করে। আসলে কি তাকায়, নাকি এসব আমার মনের ভুল কিংবা অহেতুক কল্পনা, তা আমার জানা নেই। তবে তাকে দেখলে আমার নিজেকে আবার নতুন করে গড়তে ইচ্ছে করে, নতুন করে বাঁচতে ইচ্ছে হয়। আমার পারিবারিক অবস্থা শোনার পর কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে আমার সাথে নিজেকে জড়াতে চাইবে না হয়তো। আমাকে বড়জোর করুণা করা যায়, ভালোবাসা না। 8 অক্টোবর 2016। মামাদের কাছ থেকে মায়ের বাসার ঠিকানা নিলাম, কাল দেখতে যাব মাকে। লোকটি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্কুলে থাকেন। আমি ঠিক এই সময়ের মধ্যে মাকে দেখতে যাব, যাতে করে লোকটিকে না দেখতে হয়। আমি চাই না কখনো ওই লোকটির মুখোমুখি হতে। কতদিন দেখা পায় না মায়ের। 9 অক্টোবর 2016। অনেক দিন পর মাকে দেখতে পেলাম আজ, প্রায় 6.5 মাস পর। এতদিন পর আমাকে দেখে খুশিতে কেঁদেই ফেললেন মা। মায়েদের সাথে বোধহয় কান্নার সম্পর্কটা খুব ভালো, তাই তো মায়েরা কষ্ট পেলে কাঁদেন, আনন্দ পেলেও কাঁদেন। আমি আসিনি কেন, রাগ করে আছি কিনা, এসব কিছুই জিজ্ঞাসা করেননি মা, কারণ তিনি জানেন আমি ঠিক কী কারণে এতদিন আসিনি। মায়ের মুখে হাসি থাকলেও দেখে মনে হলো আমার মা একটুও ভালো নেই। মায়ের কাছে একজন মহিলা পুরোটা দিন থাকেন। মা ওনাকে দিয়ে কত কিছু রান্না করাতে চাইলেন, কিন্তু আমি নিষেধ করে দিলাম এবং বললাম আমি সে ভাষার কোনো কিছুই খাবো না, এবং কেন খাবো না সে কথাও মা জানেন। আমি ওনার মুখও দেখতে চাই না কখনো। ওই লোকটির, মায়ের চোখের নিচে জমে থাকা কালো দাগের বয়স বেড়ে যাচ্ছে দিন দিন। বাবার কথা জিজ্ঞাসা করতেও ভুলেননি মা, সাথে পরনারীর কথাও।
আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি বাবার সাথে তেমন একটা যোগাযোগ করি না আমি, না কোনো ফোন কল, না দেখা করা। আমার এমন স্পষ্ট কথা শুনে জড়বস্তুর মতো কিছুক্ষণ চুপ করে রইলেন মা এবং বললেন ওনাকে যেন কদিন পরপর দেখতে যাই, এবং আমিও হ্যাঁ সূচক উত্তর দিয়ে বাসায় ফিরলাম। 28 অক্টোবর 2016। আজ মাকে আবার দেখতে গেলাম। মায়ের বাসার খালা থেকে জানতে পারলাম মা ঠিকমতো খাওয়া দাওয়াও করেন না, মাকে খুব ক্লান্ত দেখায়। এই নিয়ে জিজ্ঞাসা করায় তেমন কিছু বললেন না মা, চুপ হয়ে থাকলেন। অহেতুক অজুহাত দেখালেন কেবল। 25 ডিসেম্বর 2016। বেশ কয়েকবার খালি হাতে গেলেও আজ মায়ের জন্য বাসা থেকে রান্না করে নিয়ে গেলাম। আমার কাজের খালার হাতের রান্না। জানি খালার রান্না অত ভালো হয় না, তবুও মা অনেক খুশি হলেন। আমি এবং মা একসাথে খেলাম পেট ভরে। অনেক দিন পর 27 ফেব্রুয়ারি 2017। মা প্রায় খুব গম্ভীর থাকেন। মায়ের গম্ভীরতার যথেষ্ট কারণ আছে ভেবে আমিও এ নিয়ে তেমন কিছু বলি না মাকে। আমার মনে হলো উনাকে উনার মতো থাকতে দেওয়া উচিত। মা তো কখনো তার ইচ্ছে মতো থাকতে পারেননি, অন্তত এখন থাকুক কিছুটা নিজের মতো করে। মা এই ঘরেও সুখে নেই, উনাকে দেখলেই বোঝা যায়। আর মামা তো বললেন সব কিছু মানুষের জন্মই হয়তো দুঃখ পাওয়ার জন্য, আর মাও হয়তো সেই সব মানুষদের একজন। 2 মার্চ 2017। মায়ের গলায় কোনো অলংকার নেই, কানে কোনো দুল নেই, হাতে কোনো চুড়িও নেই। 12 মার্চ 2017। নীলাকে শাড়িতে দেখলাম আজ, বোধহয় ওদের প্রেজেন্টেশন ছিল। শাড়িতে তাকে আরও বেশি মায়াবী লাগছিল। এমনিতেও শাড়িতে মেয়েদের আলাদা একটা সৌন্দর্য দেখা যায়, তার উপর ভালোবাসার মানুষটি যদি শাড়ি পরে তবে তো কোনো কথাই নেই। অদ্ভুত এক মায়া কাজ করে নীলার চোখে, ঘায়েল করা এক চাহনি তার, এবং তার হাসি যেন মন ভালো করার এক মহা ঔষধ। শত বিষণ্ণতা মন থাকলেও ওর হাসি আমার মনকে মুহূর্তেই ভালো করে দিতে পারবে। 13 মার্চ 2017। নীলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। ডিপার্টমেন্টের গ্রুপ থেকে অনেক খোঁজাখুঁজি করে আইডি পেলাম তার। অনেক ভয় এবং শঙ্কা নিয়ে রিকোয়েস্ট দিলাম, জানি না অ্যাকসেপ্ট করবে কি না, এবং এই ভয়ে ফেসবুকে যেতে ইচ্ছে করছে না আপাতত। সে আমার রিকোয়েস্ট পেয়ে কী ভাববে? অ্যাকসেপ্ট করবে নাকি রিমুভ করবে? রিমুভ করলে ওর সামনে পড়তেই লজ্জা লাগবে আমার। টাইম মেশিন থাকলে ভবিষ্যতে গিয়ে দেখে আসতাম অ্যাকসেপ্ট করবে কি না, নাকি বাদ দেবে। 14 মার্চ 2017। নীলা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো আজ। ধন্যবাদ দিতে গিয়েও দিইনি, কি জানি কি ভেবে বসে আবার। নীলার আইডি ঘুরে যা বুঝলাম, কিছু মানুষ ছবির থেকেও বাস্তবে বেশি সুন্দর। নীলাও তেমন। 16 মার্চ 2017। প্রায় অনলাইনে দেখি নীলাকে। প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও মেসেজ দেওয়া হয়ে ওঠে না কখনো। মাঝে মাঝে কিছু ইচ্ছে লুকিয়ে রাখতে হয়, সবসময় সব ইচ্ছে প্রকাশ করতে নেই, এতে বিপরীত ফল হওয়ার সম্ভাবনা থাকে। 21 মার্চ 2017। আজ প্রথম নীলা আমার চোখে চোখ রাখলো। বিভাগীয় একটি বিতর্ক প্রতিযোগিতা ছিল আজ। সেখানে আমরা একে অপরের বিপক্ষ ছিলাম, আর সে কারণে চোখে চোখ পড়া। আমার হেরে যাওয়াতে অবশ্য আমার একটুও আফসোস নেই, হেরে গিয়ে বরং ভালোই হলো। বিতর্কে পরাজিত হওয়ায় এই প্রথম নীলা আমার সাথে কথা বলল, আমার পরাজয়ের কারণ জিজ্ঞাসা করলো। মূলত এটাই আমার সবচেয়ে বড় জয়। মাঝে মাঝে ছোট পরাজয়গুলো আমাদেরকে বড় জয়ের সাথে পরিচিত করিয়ে দেয়। 26 মার্চ 2017। নীলার সাথে মেসেজে মোটামুটি ভালোভাবে কথা হলো আজ। সে আমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলো। আমাকেও তার ভালো লাগে কি না তা জানি না, তবে এটা নিশ্চিত যে আমার প্রতি তার কোনো প্রকারের বিরক্তি কিংবা খারাপ লাগা নেই। 6 এপ্রিল 2017। কথার পিঠে কথা বাড়ছে আমাদের, আমার আর নীলার। সেও আমাকে নিজ থেকে মেসেজ দেয় এখন, জিজ্ঞেস করে কেমন আছি, কি করছি, এই সব। এতদিন এই সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করার মতো মানুষ ছিল না আমার।